হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা গণিতের বহু নির্বাচনী অভিক্ষার নবম দশম শ্রেণীর পার্ট 4 করিয়েছিলাম। আজকে আমরা পার্ট 5 করাবো। এই অবজেক্টিভগুলা সকলের জন্যই প্রযোজ্য। যারা জব সিকার আছে, বিসিএস পরীক্ষা দেবে, এইচএসসি, এসএসসি বা যে কোনো শিক্ষকতার জব, যে কোনো জবের কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে সেগুলো দিতে গেলে এটা খুবই দরকার। আর এটা গণিত, এখানে কিন্তু স্কিপ করে দেখার কোনো সুযোগ নেই। এখানে মনোযোগের সাথে দেখতে হবে, খুব ভালো করে বুঝে দেখতে হবে, তাহলেই সম্ভব হবে তোমার পক্ষে পারা। তাহলে আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্নটা দেখি আমরা কি বলল। A, B, C element of R, A greater than B greater than 0 এবং C less than 0 হলে নিচের কোনটি সঠিক। এখানে কিন্তু লক্ষণীয় সিটা কিন্তু লেস দেন 0, 0-র চাইতেও ছোট। 0-র চাইতে ছোট যারা তারা কিন্তু মাইনাস। তাইলে সি যার সাথে গুণ হবে সে কিন্তু মাইনাস হবে। আর এ বি এরা দুইজন কিন্তু 0-র চাইতে বড়। সুতরাং আমরা সিকে লক্ষ্য করব আগে, যে সি থাকলে পরে যার সাথে গুণ থাকবে সে অবশ্যই ছোট হবে। এটা দেখো, বিসি এসি সমান হতে পারে না। এসি গ্রেটার দেন বিসি, এ বড় বির চাইতে, এটাও ঠিক হতে পারে না। এসি লেস দেন বিসি, এই গ নম্বরটা ঠিক হবে। তাহলে উত্তরটা হবে গ নম্বরটা। এরপর আমরা দেখি 2 নম্বর প্রশ্নতে কি বললো। ফাংশন y ইকুয়াল টু 4y প্লাস 1 ডিভাইডেড বাই 4y মাইনাস 1 হলে ফাংশন মাইনাস হাফের মান কত। আমরা একটু করে রেখেছি, সেটা দেখে নেই। এখানে তো গ নম্বর আমরা বলেছি। এখানে দেখো 2 নম্বরটা দেওয়া আছে ফাংশন y ইকুয়াল টু 4y প্লাস 1 ডিভাইড বাই 4y মাইনাস 1। তাহলে ফাংশন মাইনাস হাফ, ওয়ার জায়গায় আমরা মাইনাস হাফ বসালাম। এই 2 4-এ যদি কেটে যায় 2 থাকে, এখানেও তাই। 2 আর 4-এ কেটে গেলে 2 থাকে। তাহলে কত হয়? -2 প্লাস 1 -2 -1 -3, আর এখানে বিয়োগ করলে -1, মাইনাস মাইনাস কেটে দিলাম 1/3। এটা হলো 1/3, 1/3 আছে, 1/3 আছে, শুধু 1/3 গ নম্বরে আছে 1/3। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্ন কি বললো। ফাংশন এক্স ইকুয়াল টু 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 হলে ফাংশন হাফ ইকুয়াল টু 0, এটা ঠিক আছে কিনা। ফাংশন 0 ইকুয়াল টু 1, এটা ঠিক আছে কিনা। আর 3x প্লাস 1 ফাংশন এক্স এর একটা উৎপাদক। এই তিনটার মধ্যে কোনটা কোনটা ঠিক আছে আমরা একটু দেখে নেই। তাহলে 3-এর 1 নম্বরে ফাংশন এক্স ইকুয়াল টু এত দেওয়া হলো, তাহলে ফাংশন হাফের মানটা কত এখানে বসালাম, এক্সের জায়গায় হাফ বসালাম। এরপরে 6, 4 এখানে কাটাকাটি করলে থাকবে 3/2, হাফ -1 লসাগু করলাম 3, 1 আস্থা সংখ্যা লসাগু দিয়ে গুণ 2, -3 প্লাস 3 0, 0/2 ইকুয়াল টু 0। এটার মান ফাংশন এক্স এর মান 0। প্রশ্নে কি বলছিল? ফাংশন এক্স এর মান 0। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে ফাংশন 0-র মান 1 দেখি। 2 নম্বরে ফাংশন 0, আমরা মানটা বসালাম, এক্স এর মান 0 বসালাম, 0, 1 -1, এটা কি ঠিক আছে? ফাংশন 0-র মান -1, এখানে কিন্তু দেওয়া আছে +1, এটা সঠিক না। তারপরে দেখি আমরা আরেকটা কি বললো, 3x প্লাস 1 ফাংশন এক্স এর একটি উৎপাদক, এটা ঠিক কিনা দেখি আমরা একটু। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, অর্থাৎ মিডল টার্ম করলাম। এই 6কে ভাঙালাম 3 দুগুণে 6, 3-এর থেকে 2 গেলে একটা এক্স থাকে, জোড়ায় জোড়ায় কমন নিলাম, আমাদের এক্স 3x প্লাস 1টা কিন্তু একটা উৎপাদক আসলো। অর্থাৎ এই 3x প্লাস 1 এটা উৎপাদক আসলো। তাহলে 1 আর 3 কিন্তু 1
আর 3 কিন্তু সঠিক হলো। 1 আর 3 যদি সঠিক হয় সেটা কত নাম্বার? গ নাম্বারটা সঠিক। 1 আর 3 সঠিক। এরপরে দেখো কি বলল, নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এক্সগুলো দেওয়া আছে কি 7 প্লাস 4√3, তার 4 নম্বরে কি বললো এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত। আর 5 নম্বরে বললো √x - 1/√x এর মান কত। আমরা 5 নাম্বারটা আগে করে ফেলেছি। দেখো x = 7 প্লাস 4√3, তাহলে 7কে ভাঙে 4 আর 3 নিছি, হোল স্কোয়ারের সূত্র ফেলছি, হয়েছে কত 2 প্লাস √3 হোল স্কোয়ার। আর এক্সকে √x হোল স্কোয়ার দিলাম, এটা হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দিলাম, √x এর মান পেলাম আমরা 2 প্লাস √3, তাহলে 1/√x এর মান হবে 2 মাইনাস √3, এবং এই দুইটা যদি মাইনাস করি আমরা কত আসে 2 কাটা গেল 2√3, তার মানে আমাদের 2√3টা 5-এর ক নাম্বারের উত্তরটা সঠিক আছে। এরপর আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারটা দেখি আমরা, x = 7 প্লাস 4√3, তাহলে 1/x হবে 7 মাইনাস 4√3। এই দুটোকে যদি যোগ করি আমরা, এই যে 4√3 কাটা গেল, থাকলো 14। এখন x² প্লাস 1/x² সূত্র ফেললে x প্লাস 1/x² মাইনাস 2ab, x কাটা গেল, এটার মান 14 মাইনাস 2, 14 14 196 মাইনাস 2 194, 194 আছে খ নাম্বারে, এই 194 আছে খ নাম্বারে, খ নাম্বারের উত্তরটা ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বরের প্রশ্নটা কি বললো, বললো লগ 729 এর মান 4 হলে ভিত্তি কত। আমরা দেখি লগ ভিত্তি মনে মনে এ ধরে নিলাম, এ ধরে নিলাম, তাহলে এত 4, তাহলে এর পাওয়ার 4 হয়ে ইকুয়াল টু 729, ডান পাশে চলে গেল, লগটা উঠে গেল। 729কে আমরা ভাঙাইলাম, দেখলাম এখানে 3 আছে কয়টা আমাদের, দেখলাম আমাদের 3 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাইলে আমরা 3কে আমরা পাওয়ার তো 4 আনতে হবে, তাইলে 3-এর পর আমরা একটা করলাম 4 আর একটা 3-এর পাওয়ার করলাম 2, তাই না। এখন দেখো এই 3কে যদি আমরা √3 দিয়ে পাওয়ার 4 বানাইতে পারি, তাহলে আমাদের সরাসরি এই √3 পাওয়ার 4 হয়ে যায়, তাহলে 3√3 পাওয়ার 4, এই মানে 3√3, ঠিক আছে। তাহলে দেখি আমরা 6 নম্বরের উত্তরটা আমাদের কি আছে। 6 নম্বরে গ নাম্বার উত্তরটা 3√3 গ নাম্বারে। এবার আমরা 7 নম্বরের প্রশ্নটা দেখে নিই। 7 নম্বরের প্রশ্নটা বলল 62.542 এর সাধারণ লগের পূর্ণক কত। দেখো আমরা এটাকে যদি 62.542, এটাকে যদি আমরা এক ঘর আগে নেই, তাহলে 10 দিয়ে গুণ করি আমরা, 10 দিয়ে 10-এর পর 1, আর এখানে আগে ছিল কত 2, মানে দশমিকের আগের ঘর ছিল 2টা, আর এখানে 10-এর পর 1, তাহলে বিয়োগ করলে থাকে 1, এই একটাই হবে উত্তর, অর্থাৎ আমাদের পূর্ণকটা হবে 1 খ নম্বরে। এরপর আমরা 8 নম্বরটা দেখি কি বললো, 5x² - x - 4 = 0 সমীকরণের সমাধান সেট নিচের কোনটি। তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা আমরা দেখি, এটা আমরা মিলটাম করলাম, 5 আর 4, 5 আর 4ই নিলাম, 4টে বড় নিলাম, 5টা বড় নিলাম, -1টা বড়, জোড়ায় জোড়ায় কমন নিলাম, আমাদের হয় অথবা করলাম, তাতে x এর মান আসলো একটা 1 আর একটা -4/5, তাইলে কোথায় আছে, ক নাম্বার আছে খুব সম্ভবত, এই যে 1 একটা আর একটা -4/5, ক নাম্বারের উত্তরটা সঠিক আছে। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা দেখে কি বললো, নিচের কোন সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ, পরস্পর অনির্ভরশীল ও অনন্য সমাধান আছে, মানে একটি মাত্র সমাধান আছে। এখানে কয়েকটা সময় 4টে সমীকরণ দেওয়া আছে, সমীকরণ জোট দেওয়া আছে, এখানে আমরা
মানে এক্স এর সহগের অনুপাত বের করে দেখব, ওয়াই এর সহগের অনুপাত বের করে দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সমীকরণটা সঙ্গতিপূর্ণ, অনির্ভরশীল এবং অনন্য সাধারণ সমাধান আছে। দেখি আমরা এই সমীকরণটার আমরা এই গ নাম্বার সমীকরণটা দেখলাম আমরা, শুধু অন্য সমীকরণে হয় না, তুমি ইচ্ছাগুলো চেক করে দেখে নিতে পারো। গ নাম্বার সমীকরণের সহগের অনুপাত আমরা বের করলাম, হাফ হয়েছে, এক্স এর সহগের অনুপাত হাফ, ওয়াই এর সহগের অনুপাত হয় হাফ, হয় না, এটা হয় -1/4। তাইলে তখন মিলল না। দেখো এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত মিল নাই। মিল না থাকলে আমরা বলতে পারি যে সেটা জোটটি সঙ্গতিপূর্ণ, পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। তাইলে গ নম্বর উত্তরটা সঠিক। এখন আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বরে কি বললাম আমাদের? 2x + y = 5, 3x - 2y = 11, x, y এর মান কোনটি? এখানে এই দুটো সমীকরণের মধ্যে কোনটি x, y এর মান সঠিক? দেখো আমরা 10 নম্বরের প্রথম সমীকরণে 2 দিয়ে গুণ দিছি, 4x + 2y = 10 হয়েছে। আর দ্বিতীয় সমীকরণটা গুণ দেয়নি, যা আছে তাই লিখছি, তারপরে যোগ করছি, 7x = 21, x = 3 × 7 = 3 হয়েছে। আর তখন y এর মানটা কত হয়েছে? y এর মানটা হয়েছে, আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে y এর মান বসিয়ে পেলাম -1, x3, y-টা হয়েছে -1, x3, y-টা হয়েছে আমাদের -1, x3, y-টা -1, ক নাম্বারের উত্তরটা সঠিক আছে। এরপর আমরা দেখি 11 নম্বরে কি বললো? 1 + 4 + 16 প্লাস ... ধারাটির কততম পদ 1024? কততম পদ 1024? তাহলে আমরা একটু দেখি। 11 নম্বরে দেখো, যদি আমরা তম পদের সূত্রে বসাই, এটা যেহেতু গুণোত্তর ধারা, তম পদের সূত্র বসালে আমাদের কি হয়? 1 a r⁻n - 1, এর মানটা 1, আর এর মানটা কিন্তু 4। 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, আবার 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়, n-1। এরপরে দেখলাম আমরা বাম পাশে নিয়ে আসলাম, এটা ডান পাশে নিলাম, 1024কে 4-এর পাওয়ার 5 করলে 1024 হয়। তাহলে বেজ = বেজ বাদ দিয়ে দিলাম, পাওয়ার = পাওয়ার, n-1 = 5, n = 6। তাহলে আমাদের উত্তরটা, খ নাম্বার উত্তরটা সঠিক আছে। দেখো এরপরে 12 নম্বর প্রশ্নটা দেখো, ABCD সমান্তর ধারা। প্রশ্নটা ভালো করে খেয়াল করো। 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? আমরা করে রেখেছি, দেখি আমরা একটু। সাধারণ অন্তর কত হয়? পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ দিলেই আমাদের সাধারণ অন্তর হয়ে যায়। তাহলে এই একটা সাধারণ অন্তর, এই একটা সাধারণ অন্তর, এই একটা সাধারণ অন্তর। সাধারণ অন্তর একটা ধারার সবগুলো কিন্তু সমান হয়। তাহলে এই দুইটা যদি আমরা ধরি, এই দুইটা ধরে আমরা যদি সি দুইটাকে এক পাশে আনি, c + c = d + b, 2c = b + d, c = b + d/2, 2টা নিচে চলে গেল। তাহলে আমাদের এটা আসলো 12 নম্বর, আসলো গ নাম্বার, c = b + d/2। এরপরে দেখো 13 নম্বরটা, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? শুধু পরিসীমা দেওয়া থাকলে আমাদের বর্গ আঁকা সম্ভব, রম্বস আঁকা সম্ভব না। তার কোনটা হবে আমরা জানি না। ট্রাপিজিয়াম আঁকা সম্ভব না, আয়তর ক্ষেত্রে 2টা বাহু লাগে, শুধু বর্গক্ষেত্রটা আঁকা সম্ভব। এরপরে 14 নম্বর দেখো কি বললো। পাশের চিত্রে আমাদের দেখো চিত্রটা দিয়ে দেওয়া আছে। 1 নম্বরে বলা হলো কোণ ABC = 45 ডিগ্রি, 2 নম্বরে বলা হয়েছে কোণ A = 90 ডিগ্রি, 3 নম্বরে বলা হয়েছে কোণ ABD = 135 ডিগ্রি। এই তিনটার মধ্যে কোনটা সঠিক? দেখি আমরা তাহলে কোনটা আমাদের সঠিক। 14 নম্বরে দেখো, এইটা 45 ডিগ্রি দেওয়া ছিল, বাহু দুইটা সমান, তাইলে এইটাও 45 ডিগ্রি, আর এটা 135 ডিগ্রি। তাহলে ABD 135 ডিগ্রি,
আর এটা 90 ডিগ্রি, বিএসসি 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। হ্যাঁ, এটা 90 ডিগ্রি হবে কেন? 45 45 90, বাকিটা 90। আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। আর এটা 135 ডিগ্রি কেমনে হয় দেখি আমরা। এটা যদি 45 হয় আর 90, 45 আর 90 যোগ করলে 135 হয়। তাহলে তিনোটাই সঠিক আছে, ঘ নাম্বারটা সঠিক। এরপরে 15 নম্বর অঙ্কটা কি বললো? কোন বৃত্তে অধিচাপে অঙ্কিত কোণ কোনটি? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ। অধিচাপটা কি? এই যে এখানে এ বি একটা চাপ, এখানে পি এ বি একটা চাপ। এ বি চাপটা কিন্তু অধিচাপ না। এই পি এ পি বি এই চাপটা কিন্তু অধিচাপ। অধিচাপে যে কোণটা থাকে, এখানে এ বির থেকে যদি আমরা এই কোণটা নেই, তাহলে দেখবো এটা একটা সূক্ষ্মকোণ হয়েছে। এটা কিন্তু স্থূলকোণ বা সমকোণ বা হবে না, এটা একটা সূক্ষ্মকোণ হবে। তাহলে এটা হবে, উত্তরটা হবে সূক্ষ্মকোণ। ক নাম্বার উত্তরটা ঠিক হবে। এরপরে কি বললো? একটা চিত্র দিয়ে আমাদেরকে বললো 16, 17, 18 এই তিনটা প্রশ্নের উত্তর দিতে বললো এই চিত্রের আলোকে। 16 নম্বরে কি বললো? ওসি লম্ব এবি, এবির উপর ওসিটা লম্ব। ও ইকুয়াল টু 4 সেন্টিমিটার, ওসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এবি কত সেন্টিমিটার? দেখি আমরা এবিটা কত সেন্টিমিটার বের করার জন্য আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা এসি যদি আগে বের করি, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এ ও সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু ওএ স্কোয়ার। ওয়েটা যদি অতিভুজ ধরি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা অতিভুজ স্কোয়ার ও এর মান 4 বসালাম, আর ওসিটাকে মাইনাস করে নিয়ে দিলাম, 3 স্কোয়ার দিলাম, 4 থেকে 16 মাইনাস 9, এসির মান পেলাম √7। তাহলে দেখো এসিটা কিন্তু এ বি এর অর্ধেক। কেন অর্ধেক? এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা এ বির উপর ওসিটা লম্ব। লম্ব হলে পরে দ্বিখণ্ডিত করে এ বিকে ওসিটা। তাহলে দ্বিখণ্ডিত করলে মানে এ বি সমান সমান 2টা এসি, তাহলে 2√7, 2√7টা আমাদের আছে খ নাম্বারে। খ নাম্বারের উত্তরটা সঠিক। এরপরে দেখো 17 নম্বরে কি বললো? ওবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত? ওবি ইকুয়াল টু যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের ব্যাস কত? দেখো 17 নম্বরে ওবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার বলা আছে। ওবি যখন 4 সেন্টিমিটার হলো, ওবিটা 4 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস, এটা কিন্তু ওবিটা কিন্তু ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে দ্বিগুণ করলে ব্যাস হয়। তাহলে 2OB, 2 × 4 = 8। তাহলে আমাদের 8 যদি হয়, তাহলে ক নাম্বার উত্তরটা ঠিক আছে। এরপরে দেখো 18 নম্বর, ও এ বি ইকুয়াল টু 50 ডিগ্রি হলে এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণের মান কত? এখানে বললো 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। আর প্রশ্নটা কি বললো? এই যে এই কোণটার কথা বললো, এই চাপ দ্বারা অঙ্কিত কেন্দ্রস্থ কোণটা বলা হলো কত ডিগ্রি। দেখো এটা খুবই সহজ। এটা যদি 50 হয়, এটা 90, তাহলে এতটুকু 50 আর 90 যদি যোগ করি কত হয়? 90 এর 50 140। এই অর্ধেকটা কিন্তু 140, অর্থাৎ না 180 থেকে 140 গেলে থাকে আমাদের কত? এই যে এখানে আমরা বের করছি, দেখো এই হাফ কোণ ওটা, এই হাফ কোণ ওটা কিভাবে বের করছি আমরা? 180 থেকে অপর দুইটা কোণের যোগফলকে বিয়োগ করছি, তাইলে হচ্ছে 40 ডিগ্রি। এই ওটা যদি হাফ ও যদি হয় 40 ডিগ্রি, তাহলে ওটা কত হবে? 2 দিয়ে গুণ হবে, 40 40 80, 80 ডিগ্রি হবে। অর্থাৎ 80 ডিগ্রি কততে আছে আমাদের? খ নাম্বারে আছে উত্তরটা। ঠিক আছে। এরপরে 19 নম্বরে কি বললো? এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ, এর প্রতিটি শীর্ষ কোণের পরিমাণ কত ডিগ্রি? আমাদের শেষ হয়ে গেছে। আমরা এই 19 নম্বরটা দেখো, একটা পঞ্চভুজ আঁকলাম। পঞ্চভুজের এই বৃত্তে এখানে যে কেন্দ্র আছে, কেন্দ্রর চারিদিকে কিন্তু 360 ডিগ্রি আছে। তাহলে এই কোণটুকু কত? একটা বাহু দ্বারা অঙ্কিত কেন্দ্রের কোণ কত? 360 5 দিয়ে ভাগ করলাম, 72 ডিগ্রি। একটা যদি 72 ডিগ্রি হয়, দেখো আর এই যে এই বাহুগুলো কিন্তু সমান,
তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কোণ দুইটাও সমান, কোণ দুইটা যদি সমান হয় তাহলে 180 থেকে যদি আমরা 72 বাদ দিই থাকে 108 ডিগ্রি। 108 ডিগ্রি যদি দ্বিখণ্ডিত করি তাহলে হয় 54 ডিগ্রি। এই কোণটার মানটা চাইছে যে ভিতরে কত ডিগ্রি আছে, প্রত্যেকটা বাহু, দুইটা বাহুর অভ্যন্তরের কোণটা কত। তাহলে অর্ধেকটা হইতেছে আমার 54 ডিগ্রি, তাহলে ডাবলটা হইতেছে 108 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হবে 108 ডিগ্রি। এই খ নাম্বার উত্তরটা ঠিক আছে আমাদের, 108 ডিগ্রি। এবার আসি আমরা 20 নম্বর অঙ্কটা কি বললো দেখো, cot 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 4/3 হলে cos থেটা এর মান কত। 20 নম্বর অঙ্কটা কি বললো, cot 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 4/3 বা tan থেটা ইকুয়াল টু, এই যে cot 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু কিন্তু tan থেটা 4/3, tan স্কোয়ার থেটা আমরা 4কে স্কোয়ার করলাম, 3কে স্কোয়ার করলাম, 16/9। tan স্কোয়ার মানে 2 নম্বর সূত্রের বিকল্প sec স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার। তাহলে tan স্কোয়ার ইকুয়াল টু 16/9, তাহলে শুধুমাত্র sec স্কোয়ার মাইনাস ইকুয়াল টু 16/9, শুধু sec স্কোয়ার রেখে দিলাম, 1টাকে ডাইন পাশে প্লাস করে দিলাম, লসাগু করলাম, হইল কত 25/9, 5/3 হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার উঠাই দিলাম, sec থেটা ইকুয়াল টু 5/3, sec মানে 1/cos 5/3, তাহলে cos ইকুয়াল টু হলো 3/5। আমাদের উত্তরটা আসলো 3/5। দেখো এখানে 3/5 ক নাম্বারে আছে। এরপরে 21 নম্বর অঙ্কটা কি বললো, সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু এ হলে সাইন 4 থেটা প্লাস কস 4 থেটা এর মান কত। দেখো এখানে কি বললো 21 নম্বরটা, এখানে আমরা আগে বের করে রাখি 21 নম্বরে যে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু যদি এ ধরা হয়, এটাকে যদি আমরা উভয় সাইড হোল স্কোয়ার করি, বর্গ করে দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ স্কোয়ার, এটার সমান যদি 1 ধরি, এই 1টাকে যদি ডান পাশে মাইনাস করি, তাহলে 2 সাইন থেটা কস থেটার মান পাইলাম আমরা এ স্কোয়ার মাইনাস 1, আর সাইন থেটা ইন্টু কস থেটার মান পেলাম এ স্কোয়ার মাইনাস 1/2। এখন দেখো আমরা সাইন 4 থেটা প্লাস কস 4 থেটাকে ভাঙাই দিলাম, স্কোয়ার হোল স্কোয়ার করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেললাম, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটার মান কিন্তু 1, এই পুরোটার মান 1 হোল স্কোয়ার, আর 2 ইন্টু এটার মান কিন্তু আগে আমরা বের করে ফেলছি এ স্কোয়ার মাইনাস 1/2, আর এটার স্কোয়ার থাকার কারণে এটা হোল স্কোয়ার দিলাম। তাহলে কি হলো আমাদের, এখানে কিন্তু নিচে 4 হলো, 4টাকে 1/4 করে এখানে নিয়ে আসলাম, কাটাকাটি করলে এখানে কিন্তু হাফ থাকে, এটা হোল স্কোয়ার হলো, স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হলো, তাহলে 1 মাইনাস হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এটা আছে খ নাম্বারে, দেখি আমরা, হ্যাঁ এটা খ নাম্বার আছে, এই যে দেখো 1 মাইনাস হাফ এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এরপরে 22 নম্বর অঙ্কটা দেখো, এ ইকুয়াল টু 15 ডিগ্রি হলে tan 3a ইকুয়াল টু √2 sin 3a, এটা ঠিক আছে কিনা। cot 4a ইকুয়াল টু 1/√3 ঠিক আছে কিনা। আর 3 নম্বরে বলা হয়েছে sin 4a ইকুয়াল টু cos 2a ঠিক আছে কিনা। এই তিনটার কোনটা কোনটা ঠিক আছে সেটা আমাদেরকে চেক করতে বলা হলো। দেখি আমরা 1 নম্বরে কি বলা আছে, tan 3a এর মান বসালাম 15 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1, তাহলে 1 নম্বরটা ঠিক আছে কিনা আমরা দেখি। tan 45 ডিগ্রির মান 1 বের করলাম, রাইট হ্যান্ড সাইডটাও আমাদের করতে হবে। রাইট হ্যান্ড সাইডে গুলো √2 sin 3a, sin 3a 3 45 বসালাম, 45-এর মান সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1/√2, √2 কেটে দিলাম 1, তার মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হলো, তাইলে 1 নাম্বার সমীকরণটা আমাদের ঠিক আছে। এরপরে দেখি আমাদের 2 নাম্বার, cot 4a ইকুয়াল টু 4 ইন্টু 15 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান 1/√3। দেখি এটা কি বলছিল, cot 4a ইকুয়াল টু 1/√3, এটাও ঠিক আছে, 1 আর 2 ঠিক হলো। 3 নাম্বারটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি, সাইন 4a ইকুয়াল টু সাইন 4 ইন্টু 15 ডিগ্রি সাইন 60 ডিগ্রি √3/2। আর এরপরে রাইট হ্যান্ড সাইডে আছে cos 2a এর মান 15 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান √3/a, তাহলে এটাও ঠিক আছে। তাহলে 1 2 3 তিনোটাই ঠিক আছে, তিনোটা ঠিক থাকলে আমাদের উত্তরটা ঘ নাম্বারে তিনোটাই ঠিক আছে। এরপরে দেখো 23 নম্বর প্রশ্নটা কি বললো, একটি গাছের
দৈর্ঘ্য ও গাছটির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 3:√3 হলে উন্নতি কোণ কত ডিগ্রি? 23 নম্বর অঙ্কটা দেখো, এই যে একটা গাছ একদম ছায়া, এটা 3-এর সাথে আমরা এক্স ধরলাম, 3x√3x। তাহলে আমরা লম্ব বাই ভূমি ধরে যদি থিটা ধরি, tan θ = লম্ব বাই ভূমি, এক্স কেটে দিলাম 3/√3। এরপরে কাটাকাটি করলাম, √3 দিয়ে 3কে কাটলে একটা √3 থাকে। tan√3 মান কিন্তু tan-এর মান কিন্তু tan 60 ডিগ্রি। তাহলে tan বাদ দিলাম, θ = 60 ডিগ্রি। তাহলে আমরা পেলাম θ = 60 ডিগ্রি, অর্থাৎ খ নম্বর উত্তরটা ঠিক আছে আমাদের। এরপরে 24 নম্বর অঙ্কটা কি বললো, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরি, ক্ষেত্রফল কত হয়? πr²। ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, 2r করি, তাহলে তখন ক্ষেত্রফল কত হয়? π2r² মানে কি 4π², অর্থাৎ πr² আর 4πr², পার্থক্য কত? 4 গুণ বেশি। এটা আমাদের 4 গুণ। খ নম্বর উত্তরটা সঠিক আছে। এরপরে দেখো 25 নম্বর অঙ্কটা কি বললো, একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? দেখো একটা বর্গ, তার অন্তবৃত্ত, তার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। দেখো ব্যাসার্ধ এইটুক কিন্তু ব্যাসার্ধ, এটা যদি কেন্দ্র হয়, এইটুক কিন্তু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দুটোটা সমান, 3 3 6। তাইলে এই ব্যাসার্ধ এই বাহুটার সাথে ছুঁয়ে গেছে, অর্থাৎ বর্গটার বাহুর দৈর্ঘ্য তাহলে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। ঘ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর দেখো 26 নম্বর কি বললো, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কেন্দ্রের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটু বর্গক্ষেত্র ধরলাম, তার ক্ষেত্রফল কি? a গুণ করলে a², বাহু স্কোয়ার। আর কর্ণের সূত্র থেকে আমরা জানি কর্ণ মানে √2a। কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফল, যদি কর্ণের উপর আমরা একটা বর্গ আঁকি, তাহলে তার ক্ষেত্রফল হবে √2a² মানে বাহু স্কোয়ার। তখন তো বাহু, কর্ণটাই বাহু, তাহলে কত হলো? 2a²। একটা হলো 2a², আর একটা হলো a²। তাহলে এটার সাথে এটার কত গুণ? 1.5 গুণ, মানে অর্থাৎ হাফ গুণ, অর্ধেক, একটা আর একটার অর্ধেক, তাই না? হাফ গুণ বেশি। তাহলে আমাদের উত্তরটা হলো এই খ নাম্বার উত্তরটা ঠিক আছে। এরপর দেখো 27 নম্বর অঙ্কটা কি বললো, ABC সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে AB = কত? 27 নম্বরে সমবাহু ত্রিভুজ পরিসীমা, তাহলে 3টা বাহুর যোগফল 3a, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a²। এরা যদি সমান হয়, দেখো এদেরকে সমান করে দিলাম, a বাদ দিলাম, তারপর a রেখে দিলাম, এই √3/4 ডান পাশে গিয়ে উল্টে গেল। এখন দেখো এই 3কে 2টা √3 বানালাম, কেটে দিলাম, তাহলে কি হয়? 4√3। এটার উত্তরটা তাহলে কত হলো? 4√3। 4√3 যে ঘ নাম্বার উত্তরটা ঠিক আছে। এরপর দেখো 28 নম্বর কি বললো, আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে? আয়তলেখ অঙ্কনের জন্য কিন্তু শ্রেণীব্যাপ্তি আমাদের অবিচ্ছিন্ন হতে হবে, এটা আমরা সকলেই জানি, অবিচ্ছিন্ন। 28 নম্বর অবিচ্ছিন্ন। 29 নম্বর কি বললো, অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অজীব রেখা কখনো নিম্নগামী হয় না, ঊর্ধ্বগামী হয়, সমান্তরাল হয় না, সর্বাবস্থায় ঊর্ধ্বগামী। এইটা সবচেয়ে সঠিক উত্তর, ঘ নাম্বার। 30 নম্বর কি বললো, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত? দেখি আমরা এটা, হ্যাঁ এটা খ, এটা ঘ, এটা আমরা দেখেছি। 30 নম্বরটা বললো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য। 3কে 3 দ্বারা বিভাজ্য, 6কে 3 দ্বারা বিভাজ্য, 9কে 3 দ্বারা বিভাজ্য, 12, 15, 18, 21, 22 তো আর হবে না। তাইলে এর মধ্যে কি? এই বাম পাশে, অর্থাৎ এই পাশে 3টা আছে, এ পাশে 3টা আছে, 6টা আর একটা 7টা, টোটাল 7টা সংখ্যা আছে। তাইলে চতুর্থ সংখ্যা, এবার থেকে 3টা বাদ দিলাম, এবার থেকে মাঝের সংখ্যাটাই আমাদের মধ্য, তাহলে মধ্য হলো আমাদের 12। দেখি আমাদের মধ্যটা 12 কত নম্বর? গ নাম্বার।
তাহলে আমাদের হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা আমাদের কিন্তু আজকের লেসনটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। তাহলে তোমরা এটা কিন্তু তোমাদের খুবই দরকারি হবে, যারা এই প্লাস পেতে চাও তাদের কিন্তু খুবই দরকার। আর যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাও তারা যদি পরীক্ষা ভালো করতে চাও তাহলে অবজেক্টিভটা খুবই প্রয়োজন। আর এটা স্কিপ করে দেখার কিছুই না, এটা আমি আগেই বলেছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমি শেষ করব। শেষ করার আগে প্রতিবার যে কথাটা বলে থাকি, আমার পড়ানো যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, শেয়ার করবা। তোমার কোনোটা বুঝতে অসুবিধা হলে তুমি কমেন্টস করে আমাকে প্রশ্ন করতে পারো, অবশ্যই আমি কমেন্টসের উত্তর দেবো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদেরকে বলবো যে তোমরা মাঝে মাঝে একটু শিখবা, বসবা, মনোযোগের সাথে দেখবা, তাহলে ভালো করবা। ঠিক আছে, সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।